পদত্যাগ করলেন কিন্তু ক্ষমা চাইলেন না, নিজের অবস্থানে অনড় থাকলেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া তার কাছে কোনো বড় ব্যাপার নয়। তিনি তার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাননি। গতকাল ঘটনার সূত্রপাত, এক মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন, কুকথা বলছেন। তারপর দলের তরফে ক্ষমা চাইতে বলা হলে তিনি বলছেন দলের কাছ থেকে কোনো নির্দেশ তিনি পাননি। আর আমরাই প্রথম এই খবর সম্প্রচার করি যে এবিপি আনন্দ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে জানান দল থেকে অখিল গিরিকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তা না হলে বরখাস্ত করা হবে। আর সেই বরখাস্তের খাড়া থেকে বাঁচতে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা করলেন। কিন্তু কোথাও গিয়ে তার আচরণ মচকাবে তবু ভাঙবে না। এ নিয়ে আজকে আমাদের ছক ভাঙা ছটার আলোচনা। প্রথমেই রাখবো বিষয়, মহিলা রেঞ্জারকে হুমকি, মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করলো তৃণমূল। তৃণমূলের তরফে রীতিমতো বাধ্য করা হলো তাকে মন্ত্রিত্ব ছাড়তে। বরখাস্তের খাড়া এড়াতে তড়িঘড়ি কারামন্ত্রীর পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন অখিল গিরি, কিন্তু ক্ষমা চাইবেন না, তার কোনো প্রশ্নই নেই বলে দিয়েছেন তিনি। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। পদত্যাগের পরও নিজের অবস্থানে অনড় অখিল গিরি। তারপর দেখাবো বন দপ্তরের দুর্নীতির অভিযোগে সরকারকে নিশানা করেছেন অখিল গিরি। বিবেকবান হওয়ার নির্দেশকে কটাক্ষ করেছেন তিনি বলছেন বন দপ্তরের বিবেক কোথায় গেল। সরকারি টাকা আত্মসাৎ করে ভুয়ো কোম্পানি অর্থাৎ রেশন দুর্নীতির প্রসঙ্গেও আজকে আমরা নজর রাখবো। এবং ইডি অনুমান করছে যে এই টাকা পৌঁছেছে দুজনের কোম্পানিতে, অর্থাৎ আনিসুর আলিফের কোম্পানিতে ঘুর পথে রেশন দুর্নীতির টাকা পৌঁছেছে বলে ইডি অনুমান করছে। তবে শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হবে, বড় খবর, মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করলো তৃণমূল। বরখাস্তের খাড়া এড়াতে তড়িঘড়ি কারামন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন অখিল গিরি। তবে মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনড় অখিল গিরি। মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন তিনি। শুধু পদত্যাগ নয়, অখিল গিরিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দলের তরফ থেকে বলেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে অখিল গিরি কি বলেছেন শোনাবো আপনাদের। নিয়ম কারণ আমি ভেঙে থাকি, দল তো সর্বাগ্রে, আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি, দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সরিয়ে দিয়েছে, মানে পদত্যাগ করতে বলেছে। তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাত পদত্যাগ দিয়ে দেবো। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি শুরুতেই শর্মিষ্ঠাদির কাছে যাব। শর্মিষ্ঠাদি, একটা উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেটা অখিল গিরি বলছেন, কিন্তু উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হলে একজন জনপ্রতিনিধি তিনি এরকম একজন মহিলা রেঞ্জ অফিসারকে কুকথা, শাসানি, হুমকি দিতে পারেন? একদম প্রকাশ্যে এরকম বিষয়টি সামনে এসেছে, ভিডিও সামনে এসেছে। না, যেদিন যা জগ ছুঁড়ে মেরেছিল একজন শিক্ষিকাকে, আরাবুল, ক্ষমা চেয়েছিল কি? চাইনি তো। কুচবিহারে যেদিন একজন আমাদের বিজেপি কর্মীকে বিবস্ত্র করে তাকে হাঁটানো হয়েছিল, ক্ষমা চেয়েছিল? চাইনি তো। কিছুদিন আগে দেখলাম একজন বিডিওকে জগ ছুঁড়ে মারলো একজন আধিকারিক, ক্ষমা চেয়েছিল? কি ব্যবস্থা নিয়েছিল প্রশাসন? নেয়নি তো। সুতরাং এখানেও অখিল গিরি সে তার ধারা সেই অনুসরণ করে তিনি কাজ করছে। এখন কথা হচ্ছে, আমরা তো বারবারই বলেছি যে পশ্চিমবাংলায় মহিলারা নিরাপদ নয়, সেটা আরও একবার প্রমাণিত হলো। একজন সরকারি আধিকারিক, ইনি কিন্তু মানে শূন্যটাকে 50 পেয়ে উনি আসেননি। উনি পড়াশুনো করে কিন্তু পাশ করা একজন আধিকারিক, শিক্ষিত একজন। তাকে যে ভাষায় উনি কথা বলছেন, এবং তিনি পরিষ্কার বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এই কাজ করতে, আমি মানবিক হয়ে এই কাজটা দিন, পরিষ্কার। কিন্তু আমার কথা অন্য জায়গায়,
রাজ্যের পুলিশ মন্ত্রী কোথায় গেল? আজকে এই কাজের জন্য তাকে তো অ্যারেস্ট করা উচিত, না হলে পশ্চিম বাংলায় কি দৃষ্টান্ত স্থাপন হবে? যে কেউ তো এরকম বলবে পদত্যাগ করবে, আবার সে তারপরে আবার হয়তো ফিরে আসবে, জানি না কি হবে, কি স্ট্যান্ড নেবে তৃণমূলে। কিন্তু একটা পদত্যাগ করলেই হয়ে গেল? প্রশাসন কি ব্যবস্থা নিল যে এইরকম একজন আধিকারিককে যে ভাষায় কটূক্তি করা হয়েছে? এবং শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অপমান করেছে। একেবারে আপনি বলছেন যে ভাষায় অখিলগিরি একেবারে কথা বলেছেন, কুকথা বলেছেন, শাসানি দিয়েছেন, কি বলেছেন একবার রাখবো আপনাদের সামনে। বড় অফিসার আমি, স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ, আপনার যে staff? দোকান না বসে। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন, কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি যে বলেন? কেউ কাটেনি। ম্যাডাম ওই মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছেন? একজন ম্যাডাম আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা লেট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা লেট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে? স্যার রিস্ক নিতে কে বলেছে? উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এটা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে পুলিশ সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আপনারা শুনলেন একজন সরকারি অফিসারকে একজন মন্ত্রী বলছেন যে আপনার আয়ু 7 থেকে 8 দিন, অর্থাৎ চাকরি খেয়ে নেওয়ার কথা বলছেন। এবং তিনি আরো বলছেন আপনি ফিরে যেতে পারবেন না, মানে খুনের হুমকি দিচ্ছেন তিনি। দল তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আজকে জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন অখিলগিরি এই যে মন্তব্য, সেই মন্তব্য অনুমোদন করে না দল। অখিলগিরিকে শুধু পদত্যাগ করলে হবে না, ক্ষমা চাইতেই হবে। রাখবো আপনাদের সামনে জয়প্রকাশ মজুমদার কি বলেছেন। একজন সরকারি আধিকারিককে মন্ত্রী যে ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলেছেন, সেই বিষয়টি দল অনুমোদনও করে না, দল ভালোভাবে নেয়নি এবং মনে করা হচ্ছে সার্বিকভাবে দলের তাতে তার ইমেজ, যা আমাদের দলের যে ইমেজ, মুখচ্ছবি, সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে। আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সী তিনি অখিলগিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন, তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন। একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে এবং তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দুটোই বলা হয়েছে যে ক্ষমাও চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে। এটা দলের সার্বিক সিদ্ধান্ত। এর মধ্যে আমরা জানতে পেরেছি
যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শান্তনুদা, একটা বিষয়, গতকাল যখন এই ঘটনা ঘটেছিল, গতকালও বলা হয়েছিল ক্ষমা চাওয়ার কথা, অর্থাৎ ক্ষমা চাইতে বলা হয়েছিল অখিলগিরিকে, আজও সেই বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু অখিলগিরি তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার পর তিনি বলছেন তিনি ক্ষমা চাইবেন না, তিনি গোটা ঘটনায় অনুতপ্ত নন, অর্থাৎ দলের যে অনুশাসন, দলের যে শৃঙ্খলা, সেটা তিনি মানছেন না, একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। প্রথমত আপনাকে আমি বলি, মানে দল তাহলে কি ব্যবস্থা নেবে এই শৃঙ্খলা ভঙ্গের জন্য? আমি এবার বলা শুরু করি। হ্যাঁ, বলুন। প্রথমত আমি আপনাকে বলি, আজকে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। রাজধর্ম কাকে বলে সেটা সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যারা 34 বছর আমরা এই বাংলায় সিপিআইএমের বিরোধিতা করেছি, সেই সময় সেই বামফ্রন্টের প্রয়াত বিনয় কোঙার বা অনিল বসু বা সুশান্ত ঘোষ, এরা বিভিন্ন সময় কীরকম কুরুচিকর মন্তব্য করেছেন মহিলাদের উদ্দেশ্য করে। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী ধরনের ভাষা প্রয়োগ করেছেন, আমরা বামফ্রন্টের কোনো নেতাকে সেটা নিন্দা করতেও দেখিনি, মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা, এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেও দেখিনি। আর বিজেপির প্রতিনিধিকে স্মরণ করিয়ে দিই, তিনি আজকে অনেকগুলো কথা বললেন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিডিকিউল করেছিলেন দিদি ও দিদি বলে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বলেছিলেন মমতা ব্যানার্জি, মায়াবতী এই সমস্ত মহিলাদের এক এক রাতে 10 বছর করে বয়স বেড়ে যায়, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি প্রাক্তন দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে বলেছিলেন বারমুডা পড়তে, তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই বীরবাহা হাসদার মতো মহিলাদের বলেছিলেন পায়ের জুতার তলায় রাখি। আজকে ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করার পরেও শাস্তি তো দূরের কথা, তার ছেলেকে আবার এমপি পদপ্রার্থী করা হয়। আজকে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকদের নিয়ে অমিত মালভিয়া আইটি সেল চালান। আজকে বিলকিস বানু ধর্ষকদের রেহাই করার পরে বিজেপি এবং আরএসএসের নেতারা, বিশ্ব হিন্দু পরিষদের নেতারা জেলের বাইরে তাকে মালা দিয়ে বরণ করেন। কোথাও সিপিআইএমের আমলে বামফ্রন্টের কোনো নেতা বা আমি আপনার কাছেই যাব, আপনি অনেকগুলো তথ্য তুলে ধরলেন, আমরাও শুনলাম, কিন্তু দল তাহলে কি ব্যবস্থা নেবে? কারণ আমি বলছি, দল যেখানে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ক্ষমা চাইতেই হবে অখিলগিরিকে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ তো অখিলগিরি করলেন, কিন্তু তিনি একেবারে তার যে অ্যাটিটিউড, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানেই স্পষ্ট তিনি বলে দিচ্ছেন যে তিনি একদম অনুতপ্ত নন। তিনি সরকারি আধিকারিকের কাছে কোনোদিন ক্ষমা চাননি রাজনৈতিক জীবনে। দুটো জিনিস বলা হয়েছিল, আইদার অর নয়, দুটোই একসাথে করতে হবে। এক হচ্ছে পদত্যাগ করতে হবে, দুই হচ্ছে ক্ষমা চাইতে হবে। যদি উনি বলেন ক্ষমা না চাইছেন, তৃণমূল কংগ্রেসের অনুশাসন মেলে শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল, আমাদের দলের সুপ্রিম লিডারশিপ রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময়ী নেত্রী নিয়ে রয়েছেন, তিনি নিশ্চিত করে সিদ্ধান্ত নেবেন। ঠিক যেমনি তার প্রতি এই যে নির্দেশ, সেই নির্দেশটা আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন। তিনি যদি ক্ষমা না চান, সেক্ষেত্রে দল কি ব্যবস্থা নিচ্ছে সেটাও অনতিবিলম্বে নিশ্চিত করে আপনারা জানতে পারবেন। পরপর কুকথা অখিলগিরির, রাষ্ট্রপতি, রাজ্যপাল থেকে এবার মহিলা সরকারি অফিসার, দেখুন। দেখতে ভালো না, আমরা খুবের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতিকে আগুন জ্বালতে বাবা। এত হম্বিতম্বি কিসে? আমরা পারি না নাকি? আমরা পারি না তোমার কলার ধরে তোমাকে 10 মিনিটে জেলে ঢুকে দিতে পারি? আমরা পারি, আমাদের কাছে যে কাগজ আছে, নবান্নতে যা কাগজ আছে আমরা দেখছি, আমাদের হাতেও আছে, আমাদের হাতেও কাগজপত্র আছে। সেই জন্যই তো 10 তারিখ আনন্দ বোস, সিবি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না নাকি? রাজ্যপাল, কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো আমরা জানি না নাকি? কেন কুণাল ঘোষের পুজো কেন উদ্বোধন করতে গেছো আমরা জানি না? হোয়াটসঅ্যাপে কি আছে তোমার? তুমি কেন মুখ্যমন্ত্রীকে 10 তারিখে ডেকেছো আলোচনার জন্য 100 দিনের কাজের থেকে আমরা জানি না? তোমার হোয়াটসঅ্যাপে আছে, তোমার কলঙ্ক আমরা ধরবো, ধার পাবে না আমাদের কাছে। আমাদেরও আইবি আছে, আমাদের পশ্চিমবঙ্গে আমাদেরও ফাইল রেডি। বড় অফিসার স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ, যে দোকান না বসে। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন, কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে। রাত্রিবেলা কেন কাটলেন? আমি
জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন। কি যে বললেন? হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা wait করতে পারলেন না। আমি তো বললাম বসবো। আপনাদের মাইনা হলো আমি বসবো। তাও আপনারা wait করতে ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ। আমি এখান থেকে কৌস্তবদার কাছে যাব। কৌস্তবদা, এই যে অখিলগিরির পর কুকথা যা আমরা দেখালাম, এক্ষুনি দেখালাম, তাতে করে তৃণমূল অস্বস্তিতে পড়ছিল এবং সেখান থেকে দলের যে ভাবমূর্তি সেটা নষ্ট হচ্ছিল বলেই কি এই সিদ্ধান্ত নেওয়া হলো? এবং তোমার কি মনে হয় সেখান থেকে কি ভাবমূর্তি উজ্জ্বল হবে তৃণমূলের? তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তো 50 কোটি টাকা খাটের তলায় নিয়ে এখনও জেলে আছে। উনি এখনও বিধায়ক আছেন। আর যা সব বিধায়করা রয়েছেন তারাও জেলে আছেন। মুখ্যমন্ত্রীর বা সুব্রত বক্সী তাদেরকে জেলে বলছেন না কেন রেজিগনেশন দিতে আমরা বুঝতে পারছি না। নাকাশিপাড়ার বিধায়ক, বেহালা পশ্চিমের বিধায়ক তো জেলে। তো আমরা অখিলগিরির সাথে অনুরাগ ঠাকুরের পার্থক্য দেখি না, এটা ঠিক। কিন্তু এর সাথে যে কথাটা বলবো, যে কথাটা আসছে না, আসলে অখিলগিরি কাকে গালাগাল দিলেন? এই যে অফিসারকে গালাগাল দিলেন, আসলে তো ওই অফিসার না, ও তো রেপ্লিকা। আসলে তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালাগাল দিলেন। তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালাগাল দিলে তখন হচ্ছে তাকে সরিয়ে দিতে হয়, কিন্তু দেশের রাষ্ট্রপতিকে যে কুরুচিপূর্ণ বক্তব্য আপনি চালান, বারবার চালান। দেখুন পাশে কুণাল ঘোষ আছে, পাশে দেখবেন একজন মহিলা, যখন উনি বলছেন পাশে একজন মহিলা তৃণমূল কংগ্রেসের কলকাতার বড় নেতা আছে, তখন থামিয়ে বলতে পারলেন না? আমার তো ভালো লাগতো, আমি স্যালুট করতাম তৃণমূলের সেই নেতাকে। তৃণমূল আসলে ওই যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার দাদা শান্তনুবাবু বলেছেন, ওনার মনে নেই অনিল বসুকে পার্টি কী করেছিল, ওনার মনে নেই, উনি ভুলে গেছেন, হতে পারে। তো স্পেক্টার অফ সিপিআইএম ইজ হন্টিং তৃণমূল। তৃণমূলের এমন একটা ভাব যেন এখনও বোধহয় সিপিআইএম ক্ষমতায় আছে। আমার কথা হচ্ছে যে ব্রিজভূষণ, অখিলগিরি, অনুরাগ ঠাকুর, আশারাম, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, মুদ্রার এপিটার ওপিট। আমি আবার বলছি, আজকে ব্যবস্থা হলো তার কারণ ওইটা সরকারি অফিসার মানে মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়েছে, সেই কারণে ব্যবস্থা হলো। এখনও ব্যবস্থা হয়নি। ব্যবস্থা কখন হবে? আর এই পদত্যাগ করুক না, সরিয়ে দিন না, তাতে কি? উনি যদি ক্ষমাই না চান তাহলে সরে যাওয়ার লাভ কি আছে? উনি যদি না ক্ষমাই চান, গতবার উনি ক্ষমা চাননি, কিন্তু ওনার হয়ে ক্ষমা চাইছিল কে? ওনার হয়ে ক্ষমা চাইছিল মুখ্যমন্ত্রী। আর লাস্ট আমার কথা, লাস্ট, আসলে ও বলেছে না মহিলাকে জানোয়ার বলেছে না, আমি না আসলে মুশকিল, আমার মা বাবার শিক্ষার জন্য আমি ওকে জানোয়ার বলতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। এটা ছাড়া ওকে অন্য কিছু বলা যায় না, এটাই তৃণমূলের কালচার। আচ্ছা, আমি একটা শেষ কথা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাষায় কথা বলেছেন? ল বেরিয়ে গেছিল তো, সব বেরিয়ে গেছিল তো সমাবেশে। একই রকম দেখুন দিলীপ ঘোষ, তিনি বারমুডা পরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে পা দেখানোর কথা বলেছিলেন। আসলে রাজনীতিতে রুজি, বেকারত্ব সমস্যা যখন সামনে না আসে, তখন এইসব অসভ্যতা চলতে থাকে তৃণমূল বিজেপির নেতৃত্বে। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের শীর্ষস্থানীয় থেকে নিচু তলার নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনো রকম অভিযোগ যদি আসে তাহলে তৃণমূল কংগ্রেসের কাউকে ছাড়া হবে না। আর আজকে যে সিদ্ধান্ত নিলেন, তিনি কাদের বার্তা দিতে চাইলেন? দেখুন, 5 দিন আগে এসআইকে ব্যারাকপুরে কাউন্সিলর পেটালেন উর্দি পড়া অবস্থায়। একজন সরকারি আধিকারিক রাস্তায় পড়ে মার খাচ্ছে, এটা আমরা সবাই দেখলাম। তারপরে পুলিশের প্রতি কোনো মানুষের আস্থা থাকবে? আজকে দেখলাম বন দপ্তরের আধিকারিক তাকে বেয়াদব, জানোয়ার, যা খুশি তাই তাকে বলছে, ফিরে যেতে পারবে না, খুনের হুমকি দিচ্ছে একজন মন্ত্রী। তাহলে তারপরে এই বন দপ্তরের আধিকারিক কোন ভরসা নিয়ে কাজ করবে? পুলিশ দপ্তরই বা কোন ভরসা নিয়ে কাজ করবে? এতৎসত্ত্বেও বলবো যে স্টেপ নেওয়া হয়েছে, বেটার লেট দ্যান নেভার। অন্তত এটুকুও হয়েছে যে একজন একেবারে মানে রবীন্দ্রবাবু মানে হুমকির পরও কিন্তু তিনি ঘাবড়াননি। মনীষা সাউ তার একদম অবস্থানে অনর। বন দপ্তরের তরফ থেকে আরো সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হ্যাঁ, এবং এটা ঘটনা যে প্রশংসা করতেই হয়, তাকে ক্যাবিনেট স্তরের একজন মন্ত্রীকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। যদিও তারপরের আরো অনেক ঘটনা যেগুলো করা উচিত ছিল সেগুলো এখনো পর্যন্ত হয়নি। এবং এই যে এমন একটা জায়গায় চলে গেছে, এই যে আকথা কুকথা যত তারা বলছেন, যত নেত্রী বলছেন যে এত জয়ের পরে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, বিবেকবান হতে হবে, তত তারা যেন
নৈতিকতা কতখানি লঙ্ঘন করা যায় সেটার প্রতিযোগিতায় নেমেছেন। এই জায়গাটার থেকে আমার মনে হচ্ছে যে একটা অন্তত মনে হয়েছে তৃণমূল দলের যে কোনো স্টেপ যদি না নেওয়া হয় এবার কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বলটাকেই ফেলে দিতে হবে, এবং সেই জায়গা থেকে যে মুখ্যমন্ত্রী স্টেপ নিয়েছেন এটা নিঃসন্দেহে খুব একটা দৃষ্টান্ত এবং সেটাকে প্রশংসা করতে হবে। কিন্তু এই ধরনের অখিলগিরি গোটা পশ্চিমবঙ্গে বহু ছড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী কতজনকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন সেটাই এখন দেখার ব্যাপার। সেটাই ওই ব্যারাকপুরের এসআইয়ের যারা মানলো রমেশ সাউ তাদেরকে কি করছেন, এই রকম যে ঘটনাগুলো পরপর ঘটে গেছে গোটা পশ্চিমবঙ্গে গত কয়েক মাস ধরে ঘটছে, নানা জায়গায় ঘটছে, সেটার বিরুদ্ধে যে তিনি কী ব্যবস্থা নিচ্ছেন সেটা এখন পশ্চিমবঙ্গের মানুষ দেখবার অপেক্ষায় আছে। একেবারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, আমরা যত জিতবো তত আমাদের দায়িত্ব বাড়বে, আমার দলে বিত্তবান চাই না, বিবেকবান চাই। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। তাজপুর কাণ্ডের জেরে রামনগরের তৃণমূল বিধায়ককে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। পদত্যাগপত্র লিখে রেখেছি, আগামীকাল তুলে দেব মুখ্যমন্ত্রীর হাতে, জানিয়েছেন কারামন্ত্রী। শুধু মন্ত্রিত্ব থেকে সরালেই হবে না, গ্রেপ্তার করতে হবে অখিলগিরিকে, দাবি বিরোধীদের। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন, 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। কালকে অখিলগিরি যে কাজ করেছেন তৎক্ষণাৎ তাকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং গ্রেপ্তার করা উচিত ছিল। রাষ্ট্রপতি থেকে রেঞ্জার, মাঝে ব্যবধান মাত্র 1 বছর 9 মাস। রাষ্ট্রপতিকে কুরুচিকর আক্রমণের পর এবার বন দপ্তরের মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দিয়ে বিতর্কে কারামন্ত্রী অখিলগিরি, যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে রামনগরের তৃণমূল বিধায়ককে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। কিন্তু বিরোধীদের দাবি, শুধু মন্ত্রিত্ব থেকে সরালেই হবে না, গ্রেপ্তার করতে হবে অখিলগিরিকে। সরকারি কর্মীকে প্রকাশ্যে বাধা, মহিলা রেঞ্জ অফিসারের চাকরি খাওয়া ও তাকে মারধরের হুমকি, সেই সঙ্গে কুকথা। কারামন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে এরকমই অভিযোগ উঠেছে। এভাবে একজন মহিলা অফিসারকে উনি মারবেন, পিটাবেন, এখান থেকে যেতে পারবেন না। একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলেন, এ তো শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। অ্যাকচুয়ালি তো মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আমি সেই অফিসারকে বলবো, মহিলা অফিসারকে বলবো যে আপনি সাহস করে গিয়ে থানায় এফআইআর করুন মন্ত্রীর বিরুদ্ধে, আমরা নৈতিক সমর্থন আপনাকে দেবো, প্রয়োজনে লিগ্যাল সাপোর্ট দেবো। কারামন্ত্রীকে এখনই কারাতে পাঠানো উচিত। সমস্ত কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নিজ প্রশ্রয়ে। এইসব লোক দেখানোর জন্য, লোক ঠকানোর জন্য ওইসব নাটক করে বাংলার মানুষকে প্রভাবিত করা যাবে না। এতক্ষণ লাগলো কেন বার্তা দিতে? বার্তা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে প্রশাসনিক এবং পুলিশি ব্যাপার, সেই নিয়ে আমি দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করব না। দলের কড়া নির্দেশের পর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়ে দিয়েছেন অখিলগিরি। কিন্তু রামনগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বিরোধীরা বলছে আইনি পদক্ষেপ করতে হবে এবং যেখানে বলছেন যে গ্রেপ্তার করতে হবে, একেবারে সরাসরি বিরোধীরা দাবি করছে। এদিকে দলে বরখাস্তের খাড়া এড়াতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দপ্তরকে আক্রমণ করেছেন অখিলগিরি। এই বক্তব্যটা আমরা অবশ্যই পরে রাখবো আপনাদের সামনে। তার আগে বিরোধীরা যে বক্তব্য রাখছে যে একেবারে সরাসরি গ্রেপ্তার করতে হবে, আমি এখান থেকে শীর্ষেন্দুদার কাছে যাবো। শীর্ষেন্দুদা, বিরোধীদের যে বক্তব্য শুধুমাত্র পদত্যাগ করলেই হবে না, সেখানে
সেখানে গ্রেপ্তার করতে হবে। তো এই যে গোটা ঘটনা, সেখানে কি কি আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে? গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে আইনের শাসন, সৎ দক্ষ প্রশাসন। সরকার ওনাকে পদত্যাগ করতে বলেছেন, স্বাগত জানাই, কিন্তু এই যে কোনো সরকারি কর্মীর কাজে বাধাদান করা ভারতীয় ন্যায় সংহিতার 121(1) এবং 121(2) 5 থেকে 10 বছরের জেল, কোনো মহিলার সম্ভ্রম মানে আঘাত করা, সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 74 5 বছরের জেল আছে, 79 অশ্লীল শব্দ প্রয়োগ করা 3 বছরের জেল জরিমানা। এগুলো কি আমি স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজি এবং সেই জেলার এসপিকে জিজ্ঞেস করি, এগুলো কি লিখিত অবস্থায় যে থাকবে? এগুলো কি আইনের অনুসারে চলবে, আইনের পথে চলবে? এইমাত্র একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের দলের হলেও তাকে গ্রেপ্তার করা হবে। কবে গ্রেপ্তার করা হবে? পর দিনের পর দিন আসল উপযুক্ত পদক্ষেপ করা হয় না বলে দিনের পর দিন বারবার বাংলা সমাজ বেআব্রু হয়ে যাচ্ছে। আজকে রুচি, বিবেকবান শিক্ষার ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় এই রকম অবস্থা হয়ে যাচ্ছে। কিসের জন্যে? বাংলা কোথায় মুখটা লুকোবে? দিনের পর দিন আজকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে মনুষ্যত্বের ভিত নড়ে যায় এক একটা ঘটনাতে। এগুলো কেন হবে, কিসের জন্য হবে, সেগুলো ভাবতে হবে। সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? সাধারণ মানুষ যদি হতো আজকে মন্ত্রীকে বললেন ক্ষমা চাই আর আপনি পদত্যাগ করুন, সাধারণ মানুষ যদি এটা করতো তাহলে কি তাকে আইনের পদক্ষেপ করতেন না? তাকে কি জেলে পুরতেন না? তার বিরুদ্ধে কি এই সেকশনগুলো নিতেন না? আপনারা বলুন, সরকার বলুক, মুখ্যমন্ত্রী বলুক, স্বরাষ্ট্রমন্ত্রী বলুক, এইগুলো করতেন কি করতেন না? আইনের পথে চলবে কি চলবে না? সাধারণ মানুষ এইগুলো চিন্তা করছে, এগুলো দেখছে। কি করেন আপনারা? 24 ঘন্টা বাদে গ্রেপ্তার পদত্যাগ করতে বলেছে। একেবারে দলের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা অবশ্যই নজরে থাকবে আমাদের। কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন বিবেকবান হতে হবে, আর সেই মন্তব্যের প্রেক্ষিতে অখিল গিরি তিনি আজকে কি বলছেন রাখবো আপনাদের সামনে। সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। একেবারে শান্তনুদার কাছে যাবো। শান্তনুদা, একজন মন্ত্রী অন্য মন্ত্রীর বিরুদ্ধে বলছেন, অর্থাৎ তিনি বলছেন যে ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায়, এবং তিনি আরো বলছেন যে এই বন দপ্তরের দুর্নীতি সম্পর্কে তিনি অনেক কিছু জানেন, পরবর্তীতে এই সব বিষয়ে তিনি ফাঁস করবেন। না, আমি তার আগে মাননীয় আইনজীবী যিনি বহুরূপী রূপে এখানে কোন দলের প্রতিনিধি করছেন আমি জানি না, সেই তাকে আমি একটু স্মরণ করিয়ে দিই। তিনি কি লক্ষ্য করেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতবার ক্ষমা চেয়েছেন, তার বিরুদ্ধে কোন বিএনএস বা কোন আইপিএস আজকে তথাগত রায় যখন বলছে বাংলার সব মহিলারা বোম্বের বার ডান্সারের সমান, বা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যখন মমতা ব্যানার্জিকে টার্গেট করে বলছে ঠুমকা নাচছে, তখন কতবার এই সমস্ত প্রতিবাদের ভাষায় তিনি সামিল হয়েছে। অমিত শাহ বলছে যে রাত 12টার সময় মহিলারা গয়না পরে ঘুরে বেড়ায়, আবার নয়ডাতে বিজেপির নেতা বলছে 4:30টার পরে মহিলারা বেরোবে কেন। আজকে একের পর এক নারী বিদ্বেষী বিজেপির আচরণ, তাদের মুখে এই ধরনের কথা আমরা শুনবো। একটা উদাহরণ দেখান যে বিজেপির নেতার বিরুদ্ধে বিজেপির প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আর এখানে তো মুখ্যমন্ত্রী এর আগে অখিল গিরির মন্তব্যের জন্য নিজে ক্ষমা চেয়েছেন, আজকে মন্ত্রিসভার সদস্যকে সরিয়েছেন, উনি বলছেন পদক্ষেপ নেওয়া হয় না। আজকে 2011-এ ক্ষমতায় আসার পর থেকে সেই শম্ভুনাথ কাউ কলকাতার কর্পোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে আরাবুল, শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মহাসচিব থেকে শুরু করে দল কাউকে রেহাই করেনি। যাই অন্যায়ের সাথে যুক্ত থেকেছে, যার বিরুদ্ধে সাবস্টেন্সিয়াল এভিডেন্স আছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। একটা উদাহরণ দেখান যে বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের পদক্ষেপ গৃহীত হয়। মানে দল কাউকে রেয়াত করেনি, কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? মানে সেটাও তো একটা, মানে পুলিশকে তখন যিনি হুমকি দিচ্ছিলেন, আমি দেখাবো কি বলেছিলেন, আমি দেখাবো, তারপর আসবো আপনার কাছে, আসবো কি বলেছিলেন দেখাবো একবার। তাণ্ডব লীলা আমি ফেলে দেবো, ভয়ঙ্কর ফেলে দেবো। কটা বাজে হয়েছে
8:15 8টার মধ্যে টাইম দেওয়ার 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো, চুরমার করে দেবো। আর যাদের যাদের মোটরসাইকেল আছে নিয়ে আসুন, থেকে 1,000 টাকা অ্যারেস্ট করুন যারা মেরেছে। সারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। যদি ওসি থাকার ইচ্ছা থাকে ভরতপুরে, আর তা নাহলে 48 ঘন্টার মধ্যে তোমাকে বাধ্য করাবো এখান থেকে থানার সামনে গিয়ে বসবো, পায়ে টেবিলের উপরে পা দিয়ে, তখন বুঝতে পারবা হুমায়ুন কবির কি জিনিস। শান্তনুদা, দেখালাম আমরা সরাসরি, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? যথাযথ ব্যবস্থা সঠিক সময় নেওয়া হয়। কৈলাস বিজয়বর্গীর ছেলে সরকারি আধিকারিকদের ক্রিকেট ব্যাট পেটা করছে, আজকে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, আজকে এসিপি র্যাঙ্কের অফিসারকে মেরে মারধর করা হচ্ছে। সেখানে কোন পদক্ষেপ নিতে আপনি দেখেছেন? তাদের বিরুদ্ধে সেই দলের নেতারা পদক্ষেপ নিয়েছে। আমাদের আপনি হুমায়ুন কবিরকে দেখালেন, হুমায়ুন কবির থেকে শুরু করে হামিদুর, প্রত্যেকের বিরুদ্ধে দল পদক্ষেপ নিয়েছে, প্রত্যেককে শোকজ করেছে, প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন টেকেন, রিপোর্ট আমি আপনাকে দিতে পারি। কিন্তু অন্য রাজনৈতিক দলের একটা উদাহরণ দেখান, আপনি যাদেরকে দেখালেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে অখিলগিরি যেরকম রেঞ্জ অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, চোপড়া সালিসি কাণ্ডে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। দেখাবো আপনাদের। মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল, অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে কিছুটা, গ্রামবাসী মিলে করেছে। তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি, সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। একজন মহিলা, তিনি কি করবেন সেটা ঠিক করবেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বক্তব্য রাখলাম। কি ব্যবস্থা নিয়েছে দল শান্তনুদা হামিদুর রহমানের বিরুদ্ধে? হামিদুর রহমানকে শোকজ করেছে আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মানে একজন মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, তার ক্ষেত্রে শুধুমাত্র শোকজ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি আমাকে বলুন তো, আজকে এখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ একের পর এক যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, কটা তাদের বিরুদ্ধে শোকজ করেছে? একটা উদাহরণ দেখান, একটা উদাহরণ দেখান যে তাদের বিরুদ্ধে তাদের শীর্ষ নেতৃত্ব পদক্ষেপ নিয়েছে। আর আমি আপনাকে ভুরি ভুরি উদাহরণ দেখাবো এই ধরনের কাজ করার পর আমাদের দল তাদেরকে ছেড়ে কথা বলেনি। এখানেই হচ্ছে মৌলিক পার্থক্য তৃণমূলের সাথে বাকি রাজনৈতিক দলের। শান্তনুদা বলছেন দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু একটা বিষয়, আপনারা ঠিক এই ঘটনাটা ঘটার পর যেভাবে সমালোচনা করতে শুরু করেছিলেন, সেখানে তৃণমূল নেত্রী মানে একেবারে আপনাদের পালের হাওয়া কেড়ে নিয়ে একটা ব্যবস্থা নিয়ে নিলেন, সেখানে আপনাদের কি পিছিয়ে পড়তে হলো না? কারণ আমাদের পিছিয়ে পড়ার কোনো ব্যাপার নেই তো। আজকে আপনি দেখুন, আজকে প্রত্যেকটা ঘটনা আপনি দেখুন, এই যে যেখানে আপনি এই যে অখিলগিরির যে ঘটনা, এখানে দেখুন কতগুলো পুলিশের আধিকারিক দাঁড়িয়ে আছে, আপনারা দেখুন। আমার প্রশ্নটা হচ্ছে সেখানেই, আজকে একজন মহিলা আধিকারিককে বলছে প্রাণ নাচের হুমকি দেওয়া হচ্ছে। আমি তো বলবো অখিলগিরি এখানে বিবেকবান এবং দায়িত্ববানই কথা বলেছেন, অত্যন্ত বিবেকের তাড়নায় দায়িত্ব নিয়ে উনি বলছেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে, তাহলে একে কেন ইন্টারোগেট করা হবে না? আমার প্রশ্নটা এখানে। আর যেখানে শান্তনুদা বলছে, আপনি যাদের কথা বলছেন দল আপনাদের কাকে অ্যারেস্ট করেছে? প্রত্যেকটা কেসে কোর্টের নির্দেশে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা তো কাউকে বীর, আপনারা তো কাউকে বীর, কাউকে স্বাধীনতা, সুকান্ত মজুমদার কাকে দেখেছেন? কোন মহিলাকে এরকম কাকে দেখেছেন আপনি? কাকে দেখেছেন আপনি? কোন আধিকারিককে দেখেছেন এইভাবে প্রাণনাচের হুমকি দিতে? কথা বললেই হবে? বাংলার মহিলারা বন্ধের বাদদামচারের মতো কথা রাষ্ট্রপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, অসীম সরকার বিজেপির বিধায়ক মহিলাদের কুরুচিকর মন্তব্য করেছে, কটা পদক্ষেপ নিতে পেরেছেন? কটা পদক্ষেপ নিতে পেরেছেন? আপনাদের হিম্মত নেই, আপনারা রাজধর্ম পালন করতে জানে না। একমাত্র মমতা ব্যানার্জি জানে রাজধর্ম পালন করতে। মমতা ব্যানার্জি থেকে শেখা উচিত, একজন মহিলা হয়ে আপনার শেখা উচিত মহিলা মুখ্যমন্ত্রী। কিছু বলতে চাইছে কৌস্তবদা? আমি বলছি এই তুতু ম্যামে চলতেই থাকবে। এ কথা তো ঠিকই যে অনুরাগ ঠাকুর যে ভাষা বলেছেন তারপর মন্ত্রী হয়ে গেছেন। ব্রিজভূষণ কি অবস্থা, মানে কিভাবে কুস্তিগিরদের ন্যাশনাল অ্যাথলিটদের সাথে কি ঘটনা ঘটিয়েছে আমরা জানি তো।
আমরা তো জানি আশারাম বাপুর স্পন্সরার কারা আমরা জানি তো, কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল এই কাজ করলেই তৃণমূলের নেতারা স্টুডিওতে এসে চলে যান বিজেপিতে, বিজেপি আবার তৃণমূলে চলে যান। আমার ছোটোবেলা আমার বন্ধু সেই অঙ্কে 5 পেয়েছে, বাবা খুব পেঁদাচ্ছে, তা আমি বললাম কাকু মারবেন না, বলছে ওকে 3 পেয়েছে বলে মারছি না, ওকে জিজ্ঞেস করছি তুই 3 পেয়েছিস, ও বলছে আমার বন্ধু 1 পেয়েছে, ওই অঙ্কে 101 আর 3 পাওয়ার মতো। কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে আসলে রাজনীতিতে যখন বিষয় কমে যায়, রুচি যখন কমে যায়, যখন বেকারত্বটা কোনো এজেন্ডা হয় না, যখন জিনিসপত্রের দামটা কোনো এজেন্ডা হয় না, তখন রাজনৈতিক নেতাদের মুখ থেকে এরকম ফুলঝুরি বেরোয়। আমি বলছি শেষ করব, জানেন তো যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্লোজ তার কি মুখের ভাষা একটু জেনে নেবেন। মুখ্যমন্ত্রীর মতো অসভ্য লোক খুব কম আছে। বেকারের চাকরি পেয়েছে আমরা সবাই। একেবারে বিরোধীদের তরফে বলা হচ্ছে শুধু পদত্যাগ করলে হবে না, গ্রেফতার করতে হবে, এবং যেখানে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। রবীন্দ্রনাথ বাবু, আজকে অখিলগিরির এই ঘটনার পর দলের তরফ থেকে বলা হয়েছে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, অখিলগিরিকে ক্ষমা চাইতেই হবে, কিন্তু আপনার কি মনে হয় এই যে সিদ্ধান্ত, সেটাতে কি এই ভাবমূর্তি উজ্জ্বল হবে, মানে কাজ কি কিছু হবে, কাদেরকে বার্তা দিতে চাওয়া হচ্ছে তাহলে দলের তরফে? দেখুন, গত বেশ কিছু ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আপনি যদি ঘটনাটাকে দেখেন, তাহলে একটা করে ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে বিরোধী দল খুব ঠিকভাবেই তারা তাদের কাজ করেছে, তারা লাফিয়ে পড়েছে এবং গোটা বিষয় নিয়ে মানে সে জয়ন্ত সিং থেকে রবীন্দ্রনাথ বাবু, আমি একটা পয়েন্ট একটু যোগ করতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আর 3 থেকে 4 মাস, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন আর 3 থেকে 4 মাস দেখতে পাবেন কি ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, সে তো পারফরমেন্স রিপোর্টের কথা উনি বলছেন, তার জন্য রিপোর্ট চাইছেন, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ এই যে সঙ্গে সঙ্গে একজন ক্যাবিনেট স্তরের মন্ত্রীকে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নির্দেশ পাঠিয়ে, মানে সুব্রত বক্সির মাধ্যমে নির্দেশ পাঠিয়ে তিনি যে তাকে বরখাস্ত করবার ব্যবস্থা করলেন, এতে কিন্তু পালের হাওয়া কেড়ে নিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল যে উদ্যোগ নিয়ে নামতে পারত যদি এই ঘটনাটা এই মুহূর্তে তাকে বরখাস্ত না করা হতো, সেই পালের হাওয়াটা কিন্তু মুখ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর অপোজিশন যা যা করতে পারত তার কথা ভেবেই আগে থেকেই উনি স্টেপ নিয়ে নিয়েছেন। তারপরের কি স্টেপ, অর্থাৎ এরপরে তৃণমূল দল তাকে কতখানি তার পদাধিকার, তৃণমূল দলে তার পদাধিকার বজায় রাখবে কিনা সেগুলো নিশ্চয়ই ভাববে। বা আমরা দেখেছিলাম যে অখিলগিরি রাষ্ট্রপতি নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটা নিয়ে একেবারে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল, কিভাবে সমালোচনা হয়েছিল, কিভাবে আন্দোলন হয়েছিল, এবং সেটার খুব সুদূর প্রসারী ফল হয়েছিল। অত দূর যাতে ঘটনাটা না ঘটায়, একজন মহিলা আধিকারিক যুক্ত আছেন, একজন পুরুষ আধিকারিক হলে যতখানি না হতো তার থেকে অনেক বেশি সংবেদনশীল হয় মানুষ যদি মহিলা আধিকারিক থাকে, এবং তাকে এই ভাষায় কথা বলেছে। মুখ্যমন্ত্রী এই গোটা ব্যাপারটার গুরুত্ব অনেক আগে বুঝতে পেরেই পালের হাওয়াটা কেড়ে নিয়েছেন, এটা কিন্তু পরিষ্কার। তবে নিশ্চয়ই এটার ভিত্তিতে আরও অনেক বেশি স্টেপ নেওয়া উচিত, যেটা পরবর্তীকালে আমরা আশা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন যে পারফরমেন্স রিপোর্টের ভিত্তিতে তিনি দেখবার চেষ্টা করবেন সেখানে দল কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তাকে প্রশাসন কি তার ব্যবস্থা নিচ্ছে। একেবারে একদিকে অখিলগিরির এই মন্তব্যে বেশি দূর জল গড়াতে দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ডিভিসির ছাড়া জলেই ভাসছে বাংলা, আর এটা ম্যানমেড পরিস্থিতি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ডিভিসি জানিয়েই জল ছেড়েছে। খাল সংস্কার করেনি কেন রাজ্য সরকার, প্রশ্ন তুলে পাল্টা সরব হয়েছে বিজেপি। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে ক্রমশ জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, যার ফলে ভাসছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার দামোদর তীরবর্তী অঞ্চল। একই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিভিসিকেই কাঠগড়ায় তুলছে নবান্ন। রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তেনুঘাট থেকে আচমকা বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে ভাসছে বাংলা। আমি ওকে বলেছি ঝাড়খণ্ডের ছাড়া জলেই বাংলা ভাসছে, এটা ম্যানমেড। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসকদের পরিস্থিতির উপর নজর রাখতে ও যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে কেন্দ্রের অধীনস্থ ডিভিসি। সেই জল এসে জমা হয় দুর্গাপুর ব্যারাজে। এই পরিস্থিতিতে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়তে বাধ্য হয় রাজ্যের সেচ দপ্তর। ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে পরিস্থিতি। বাজেটে বন্যা ত্রাণের জন্য পশ্চিমবঙ্গকে একটা টাকা দেওয়া হয়নি, অন্য অন্য রাজ্যকে দেওয়া হয়েছে। সেই সময় ডিভিসি হঠাৎ সাবধান না করে
হঠাৎ জল ছেড়ে দেওয়ার মধ্যে একটা কুপরিকল্পনা থাকতে পারে যেন বন্যা হয়, ওপর থেকে নির্দেশ আসতে পারে। আমি আশ্চর্য হব না যে স্বয়ং নরেন্দ্র মোদীর নির্দেশ যদি থাকে ডিবিসির ওপরে যে জল ছেড়ে দাও, বন্যা হবে, পশ্চিমবঙ্গ আরো আর্থিক অসুবিধার মধ্যে পড়বে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ম্যানমেড ফ্লাড, সেইটার বন্দোবস্ত করার জন্য ওপর থেকে যদি নির্দেশ আসে আমি আশ্চর্য হব না। এর মধ্যে একটা ষড়যন্ত্রের রূপরেখা আছে। যে ডিবিসি সেচ দপ্তরের সাথে কথা বলেই 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে, আর যদি জল না ছাড়বে, ওপরে বর্ষা হচ্ছে, তাহলে কি বাঁধ ভেঙে যেতে চায়? বাঁধ যদি ভেঙে যায় তো কত বড় ক্ষতি হবে, সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। সমস্যার সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছে। সারা বছর কি করে? সারা বছর একটিও খাল সংস্কার করেছে, একটিও নদী সংস্কার করেছে? যদি খাল নদী সংস্কার করত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। প্লাবন পরিস্থিতি নিয়ে রাজনীতির টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু বছর বছর এই দুর্ভোগের কবল থেকে কবে রেহাই পাবে গ্রাম বাংলার মানুষ? মনোজ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই যে প্লাবনের পরিস্থিতি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না জানিয়ে জল ছাড়া হয়েছে, এটা ম্যানমেড পরিস্থিতি। শর্মিষ্ঠা দি। হ্যাঁ, ম্যানমেডই তো। আপনি পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন না, আপনি কলকাতার আশেপাশে অঞ্চল জেলাগুলো দেখুন কি অবস্থা। কোনো আছে খাল বিল পুকুর নদী কিছু আছে? সব তো বুঝিয়ে দাও, জল যাবে কোথায়? আপনি এই দুদিন বৃষ্টি হলো, আপনি কলকাতা, সারা কলকাতা ঘুরে দেখুন, সেক্টর 5 থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখুন না, ম্যানমেডই তো, পরিষ্কার হয় না তো। জল ডিবিসি যা জানা রাজ্যকে জানিয়েছে, রাজ্যকে জানিয়েছে। কোনোদিন জাননি। আচ্ছা, আপনি মমতা ব্যানার্জি আসার পর বাংলায় জল জমার প্রবলেম কমে গেছে, আর আপনারা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও প্রতিহিংসা পরায়ণতা করেন। এই জন্য আপনারা এবারে কর্পোরেশন এলাকায় ভোট কম পেয়েছেন। নিকাশি ব্যবস্থা এত খারাপ, সেটা আপনারা খুব ভালো করে জানেন। সেই কারণে প্রত্যেক ভোটে আপনারা গোয়ারান হারেন, সেই কারণে প্রত্যেক ভোটে আপনারা গোয়ারান হারেন। এইসব কথা বলবেন না। আপনি জল ছাড়ার ক্ষেত্রেও রাজ্যের সাথে আলোচনা করছেন না, লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিচ্ছেন রাজ্যের সাথে আলোচনা না করে। আপনি বাংলার মানুষের টাকা আটকে দিচ্ছেন, চাইছেন বাংলার মানুষ বন্যায় ভেসে যাক। মমতা ব্যানার্জি যতদিন আছে মানে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বারবার করে সামনে আসে, কিন্তু আলটিমেটলি ভুগতে হয় সেই সাধারণ মানুষকে। এই ঘটনা যখন আমাদের যখন সরকার থাকতো, সরকার ছিল, তখন যখন ঘটনা ঘটতো, তখন বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি যে অসভ্যতা করতেন ম্যানমেড বন্যা বলে, এবং বলতেন কি যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য নাকি এ ঘটনা ঘটছে। যে মুখ্যমন্ত্রী যেটা সাপ্রেস করে যাচ্ছেন, ওখানে ওই যে কমিটি থাকে না, যে জল ছাড়ার কমিটি থাকে, তাতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। মানুষকে মিথ্যে কথা বলতে বলতে আসলে মুখ্যমন্ত্রীর সমস্যা উনি প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। তাহলে কেউ বলে যে সিঙ্গুর থেকে টাটার কারখানা হচ্ছে সিপিএম তাড়িয়ে দিয়েছে, কথা কেউ বলে নাকি? আসলে উনি জানেন, জেনেই মিথ্যা কথাগুলো বলেন, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, গরিব মানুষ, প্রান্তিক মানুষ যাতে বিভ্রান্ত করা যায়। আসলে এই কমিটিতে, জল ছাড়ার কমিটিতে কিন্তু এই লোক আছে। 2 নম্বর কথা বলবো, 2 দিন আসানসোলের বৃষ্টি, আসলে নদী নালা খাল বিল সব এনক্রোচ করে দিচ্ছেন তৃণমূলের নেতারা, নিচের দিকের কাউন্সিলররা, পৌর প্রতিনিধিরা, তাদের কামাইয়ের জন্য একেবারে নদী নালায় বসিয়ে দিচ্ছেন। কলকাতা শহরের খালগুলোর কি অবস্থা? সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ বন্ধ হোক। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। এরপর দেখুন সাতটায় বাংলা, অনুসোয়া এবং পাপিয়ার সঙ্গে। নজর থাকুক এবিপি আনন্দ।